ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের বিষয় দক্ষিণ আমেরিকা। প্রথম পর্ব সম্পর্কে আমরা আজকে জানব। দক্ষিণ আমেরিকার প্রথমেই দক্ষিণ আমেরিকা যে এক বৈচিত্র্যপূর্ণ মহাদেশ, কী জন্য বৈচিত্র্যপূর্ণ তা একটু এক নজরে দেখে নিই। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা, প্রাচীনকালে মায়া সভ্যতার নিদর্শন, প্রায় সব কিছুর সমন্বয়ে এই দক্ষিণ আমেরিকা মহাদেশ কিন্তু একদম বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, সৌন্দর্যে এবং সব দিক থেকে ভরপুর হচ্ছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখন আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান সীমা একটু দেখে নিই। মহাদেশটি উত্তরে 18 ডিগ্রি 28 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 55 ডিগ্রি 59 মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, আর পূর্বে 34 ডিগ্রি 50 মিনিট পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 81 ডিগ্রি 20 মিনিট পশ্চিম দ্রাঘিমার মধ্যে কিন্তু অবস্থান করেছে। সীমা কি? মহাদেশটির চারপাশ সাগর মহাসাগর দিয়ে কিন্তু ঘেরা। উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থান করেছে। উত্তর পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে কিন্তু আলাদা করেছে। তাহলে সীমানাটা কি? মহাদেশটির চারপাশে কিন্তু সাগর মহাসাগর দিয়ে ঘেরা। উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থান করেছে। এখানকার প্রধান নদীর নাম কি? আমাজন। উচ্চতম শৃঙ্গের নাম আন্দিজ পর্বতের অ্যাকানকাগুয়া। এর উচ্চতা কত? 6960 মিটার। বোঝা গেল? এখানকার উচ্চতম শৃঙ্গের নাম কি? আন্দিজ পর্বতের অ্যাকানকাগুয়া, 6960 মিটার যার উচ্চতা। দেশের সংখ্যা কটি? 13টি। এখানকার দেশের সংখ্যা কত? 13টি। বিখ্যাত শহর রিও ডি জেনিরো, মন্টেভিডিও, কুইটো ইত্যাদি এখানকার হচ্ছে কি বিখ্যাত শহর। উত্তর পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। এই উত্তর আমেরিকা মহাদেশ থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে পানামা খাল হচ্ছে আলাদা করেছে। এখন আমরা এই দক্ষিণ আমেরিকার যে রাজনৈতিক ম্যাপটি, মানচিত্রটি আমরা একটু দেখে নিচ্ছি যে কোথায় অবস্থান করেছে কোন জায়গাগুলো। দেখো, একদম উত্তরে উত্তর পশ্চিম দিকে এখানে হচ্ছে পানামা খাল অবস্থান করেছে, যা উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। ঠিক এর উত্তর দিকেই অবস্থান করেছে, মানে উত্তর পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ দিকে অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থান করেছে প্রশান্ত মহাসাগর এবং এর পূর্ব দিকে অবস্থান করেছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। বোঝা গেল? তাহলে দেখো, উত্তর আমেরিকা মহাদেশে কিন্তু এই যে বিভিন্ন দিক থেকে কিন্তু তার বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়। যেমন দক্ষিণ গোলার্ধের ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি? দক্ষিণ আমেরিকা মহাদেশ। আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ, মানে ভারতের 5টা ভারত মানে যদি জুড়ে দেওয়া যায় তাহলে একটি দক্ষিণ আমেরিকা মহাদেশ হবে। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচির অভিযানের ফলে কিন্তু এই মহাদেশটির কথা জানা যায়। আমেরিগো ভেসপুচি যখন অভিযান করেন, তার অভিযানের ফলে কিন্তু এই মহাদেশটির কথা জানা যায়। বোঝা গেল? এখন আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে লাতিন আমেরিকা কি। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয়। দক্ষিণ আমেরিকা দেখো মানচিত্রে, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসাথে কি বলা হয়? লাতিন আমেরিকা। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে। তখন কিন্তু কি ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করতে থাকে।
বোঝা গেল? তাহলে ইউরোপীয় দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করার মধ্যে কিন্তু সাথে সাথে কিন্তু এদের মধ্যে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি এবং ইতালিয়ানরাও কিন্তু ছিল প্রধান। এদের মধ্যে আবার কি স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি এবং ইতালিয়ানরা ছিল প্রধান। তাই এই অঞ্চলগুলিতে ইউরোপীয় ভাষার কিন্তু একটা প্রভাব দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এখানকার ভাষাগুলি মূলত প্রাচীন ভাষা ল্যাটিন থেকেই কিন্তু সৃষ্টি। এখানকার যে ভাষাগুলো প্রাচীন ভাষা ল্যাটিন থেকে সৃষ্টি। বর্তমানেও এই ভাষাগুলি মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে। তাই এই অঞ্চলকে বলা হয় লাতিন আমেরিকা। তাহলে কি কারণে বলা হয়? এই অঞ্চলে যেহেতু ইউরোপীয়রও ভাষার প্রভাব দেখতে পাওয়া যায় এবং এই ভাষাগুলি মূলত যেহেতু প্রাচীন ভাষা ল্যাটিন থেকে সৃষ্টি এবং বর্তমানেও যেহেতু এই ভাষাগুলো মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে, তাই এই অঞ্চলকে কি বলা হয়? লাতিন আমেরিকা। বোঝা গেল? তাহলে এটা একটা ছোট টিকার আকারে তোমরা পড়বে এই প্রশ্নটি, যে লাতিন আমেরিকা কেন এই অঞ্চলকে বলা হয়। এখন আমরা মূল অংশে চলে আসব, যা কি দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ। দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, অর্থাৎ এখানে কিন্তু ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতাও দেখতে পাওয়া যায়। ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা পশ্চিমে পার্বত্য অঞ্চল, পশ্চিমে সংকীর্ণ অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল, মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। এখন আমরা একে একে এই ভূপ্রকৃতি এই অঞ্চলগুলো সম্পর্কে কিন্তু জানব। তার জন্য আমাদের কি মানচিত্রের সহায়তা নিতে হবে। মানচিত্রের সাহায্যে কিন্তু আমরা যদি পড়ি তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো। প্রথমে আমরা চলে আসবো কি পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। পশ্চিমে প্রধানত যে আন্দিজ পর্বতমালা নিয়ে কিন্তু গঠিত। উত্তরে ক্যারিবিয়ান সাগর, উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দেখো উত্তরে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণে হর্ন অন্তরীপ, ঠিক এই জায়গাটাতে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত কিন্তু এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত। তাহলে কি উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। আন্দিজ কি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এরই উচ্চতম শৃঙ্গের নাম কি অ্যাকনকাগুয়া, যার উচ্চতা 6960 মিটার। দেখো মাউন্ট অ্যাকনকাগুয়া অবস্থান করেছে। গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী হলো আন্দিজ, হিমালয়ের পরে কিন্তু এর অবস্থান। আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত কিন্তু মালভূমিও দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু পর্বত বেষ্টিত কিছু মালভূমিও দেখতে পাওয়া যায়। বোঝা গেল? যেমন বলিভিয়া, দেখো আমি মানচিত্রে দেখাচ্ছি বলিভিয়া মালভূমি এবং টিটিকাকা মালভূমি, ইকুয়েডর এবং পেরু মালভূমি। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু কিছু মালভূমিও দেখতে পাওয়া যায়। এদের মধ্যে উচ্চতম কি? এদের মধ্যে উচ্চতম হচ্ছে টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম মালভূমির নাম কি? টিটিকাকা মালভূমি। এই মালভূমিতেই টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ, যার গভীরতা কত? 3810 মিটার। অর্থাৎ এখানে কিন্তু টিটিকাকা হ্রদও দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এই গেল পশ্চিমের পার্বত্য অঞ্চল। দেখো আরেকটি জিনিস তোমাদের পড়তে হবে যে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। কি কারণে ভূমিকম্প প্রবণ আন্দিজ পার্বত্য অঞ্চল? এই পার্বত্য অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ। এই যে পার্বত্য অঞ্চলটি, এই পার্বত্য অঞ্চলটি কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অন্তর্গত, কারণ এর ঠিক এর পাশেই অবস্থান করেছে কি প্রশান্ত মহাসাগর। তার ফলে এই অঞ্চলে কিন্তু অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এদের মধ্যে কিছু কিছু এখনো কিন্তু সক্রিয়। মাউন্ট চিম্বোরাজো, যার উচ্চতা 6272 মিটার এবং কটোপ্যাক্সি 5896 মিটার, স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে মাউন্ট কটোপ্যাক্সি, দেখো মাউন্ট কটোপ্যাক্সি আর হচ্ছে মাউন্ট চিম্বোরাজো হচ্ছে স্থলভাগে অবস্থিত পৃথিবীর
প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। অর্থাৎ এই সমস্ত আগ্নেয়গিরিগুলি থেকে এখনো কিন্তু অগ্নুৎপাত ঘটে যাচ্ছে। এই কারণে এদেরকে কি বলা হচ্ছে? সক্রিয় আগ্নেয়গিরি। বোঝা গেল? এই কারণেই কিন্তু আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। এখন আমরা চলে আসবো পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল, মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ। অর্থাৎ আন্দিজ পর্বতমালা এবং প্রশান্ত মহাসাগরের যে উপকূল তার ঠিক মাঝখানে যে সংকীর্ণ অংশ, সেই অংশটিতে অবস্থান করেছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চলে গড়ে উঠেছে। এর মধ্যভাগে প্রায় 1100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। এর মধ্যভাগে 1100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি কিন্তু অবস্থান করেছে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আটাকামা মরুভূমি অবস্থান করেছে। দেখো ঠিক মানচিত্রে ঠিক এই জায়গায় এখানে কিন্তু আটাকামা মরুভূমি অবস্থান করেছে। এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চল। এই অঞ্চলটি কিন্তু পৃথিবীর অন্যতম শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চল। বোঝা গেল? তাহলে আমরা কি কি জানলাম? পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল সম্পর্কে জানলাম এবং পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে জানলাম। এখন আমরা কি জানবো? পূর্বের উচ্চভূমি অঞ্চল সম্পর্কে জানবো। দেখো, দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে। এই দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে। দুটি উচ্চভূমি বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। এই দুটো উচ্চভূমি কিন্তু বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড অঞ্চলের কিন্তু সমসাময়িক। এগুলো কিন্তু ভারতের দাক্ষিণাত্য মালভূমি এবং উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড অঞ্চলের সমসাময়িক, সেই সময়কার। এই দুটি উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিভক্ত। এই দুটির নদী উচ্চভূমির মাঝখান দিয়ে আমাজন নদী বয়ে গেছে, তার ফলে এই দুটো কিন্তু বিভক্ত হয়ে গেছে। আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি, আমাজন নদীর উত্তর দিকে অবস্থান করেছে গায়ানা উচ্চভূমি এবং আমাজন নদীর দেখো উত্তর দিকে এখানে গায়ানা উচ্চভূমি অবস্থান করেছে এবং এর গড় উচ্চতা 800 মিটার। ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম গায়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি বিস্তৃত। উচ্চভূমিটি উত্তর ও পূর্ব উপকূলের দিকে ক্রমশ উত্তর এবং পূর্ব দিকে কিন্তু ঢালু হয়ে গেছে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এই গায়ানা উচ্চভূমিতেই কিন্তু সৃষ্টি হয়েছে। এই অ্যাঞ্জেল কিন্তু এই গায়ানা উচ্চভূমিতে দেখতে পাওয়া যায়। রোরাইমা 2769 মিটার হলো এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে রোরাইমা হচ্ছে এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আর আরেকটি হচ্ছে আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি। আমাজন নদীর দক্ষিণ দিকে কি অবস্থান করেছে? ব্রাজিল উচ্চভূমি। এর গড় উচ্চতা কত? 1000 মিটার। এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বানরাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। পিকো ডো বানরাইরা কি এর সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে মাটোগ্রাসো মালভূমি অবস্থিত। ব্রাজিল উচ্চভূমি এবং গায়ানা উচ্চভূমি এই দুটোর মাঝখানে কি অবস্থিত? ম্যাটোগ্রাসো মালভূমি অবস্থিত। এই মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করে। এই কিন্তু আমাজন এবং লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে কিন্তু অবস্থান করে। অর্থাৎ বাধা স্বরূপ কিন্তু জলবিভাজিকা হিসাবে কিন্তু মাটোগ্রাসো মালভূমি দাঁড়িয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে পূর্বের উচ্চভূমি অঞ্চল। এখন আমরা মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল সম্পর্কে জানব। পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অঞ্চল কিন্তু অবস্থান করেছে। এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি। এর আয়তন কি? দক্ষিণ আমেরিকার যে মহাদেশ তার অর্ধেকেরও কিন্তু বেশি। বোঝা গেল? ওরিনোকো, আমাজন ও লা প্লাটা হচ্ছে পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকা বিভিন্ন নামে
পরিচিত। এখন এই নামগুলো আমরা একটু জেনে নিই। অরিনোকো নদীর অববাহিকা এর নাম কি? ল্যানোস সমভূমি। অরিনোকো নদীর অববাহিকা এর নাম কি? ল্যানোস সমভূমি। দেখো, অরিনোকো নদীর অববাহিকা এর নাম ল্যানোস সমভূমি। আমাজন নদীর অববাহিকা এর নাম কি? সেলভা সমভূমি। পারানা পারাগুয়ে নদীর অববাহিকা এর নাম গ্রানো চাকো সমভূমি। লা প্লাটা নদীর অববাহিকা এর নাম পম্পাস সমভূমি। বোঝা গেল? তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই বিভিন্ন অববাহিকায় বিভিন্ন নামে পরিচিত কিন্তু এই সমভূমি অঞ্চল। এদের মধ্যে সেলভা সমভূমি হচ্ছে বৃহত্তম। এদের মধ্যে সেলভা কি? বৃহত্তম। আমাজন নদীর অববাহিকায় সৃষ্ট এই সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের কিন্তু এখানেই সৃষ্টি হয়েছে। এর নাম কি? সেলভা অরণ্য। অপরদিকে ল্যানোস ও পম্পাস সমভূমি হলো প্রকৃতপক্ষে তৃণভূমি অঞ্চল। ল্যানোস এবং পম্পাস এই দুটো কি? প্রকৃতপক্ষে তৃণভূমি অঞ্চল। বোঝা গেল? তাহলে আমাজন নদীর অববাহিকায় সৃষ্ট এই সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। এর নাম কি? সেলভা অরণ্য। অপরদিকে ল্যানোস এবং পম্পাস সমভূমি প্রকৃতপক্ষে কিন্তু তৃণভূমি অঞ্চল। তাহলে আমরা কিন্তু এই ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্যতা এগুলো কিন্তু জেনে নিলাম। অর্থাৎ আমরা কি কি জানলাম? পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং মধ্যভাগের সমভূমি অঞ্চল। এর ভেতরের যে ছোট ছোট অংশগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই